হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি অজানা সত্যের আরও একটি নতুন এপিসোডে। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুধু ভাবছি এই অজানা সত্য চ্যানেলটা দেখতে দেখতে আরও একটা বছর পার করে এলো। কখনো ভাবিনি যে এই চ্যানেলটাকে নিয়ে আমি এতটা দূর এগোতে পারবো। তবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমরা অনেক কটা বছর পেরিয়ে এলাম এবং আশা করছি আপনাদের ভালোবাসার মাধ্যমে আমরা আগামী দিনগুলোতেও আরও অনেক মানুষদের কাছে পৌঁছে যাব এবং তারা তাদের ভালোবাসার মাধ্যমে আমাদেরকে আরও উঁচু জায়গায় নিয়ে যাবে। আপনারা এইভাবেই ভালোবাসা দিতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। যেহেতু আজকে নতুন বছর পড়ে গেছে এবং 1 জানুয়ারি, তো সেই কারণে আজকের এপিসোডে রয়েছে দুটি স্পেশাল ঘটনা, যে ঘটনাগুলো শুনলে আপনাদের ভালোও লাগবে এবং ভয়ও লাগবে। তো বেশি কথা বাড়াবো না, আমরা এপিসোডের দিকে এগোবো। তো প্রত্যেকে একদম স্কিপ না করে পুরো এপিসোডটিকে শুনতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আজকের এপিসোডের ডেসক্রিপশন বক্সের প্রথমেই আমার সঙ্গে যোগাযোগ করার সমস্ত রকম লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক এবং ইমেল আইডি দেওয়া রয়েছে। তো আপনাদের কাছেও যদি ঘটনা থেকে থাকে এবং আপনারাও যদি আমার সঙ্গে যোগাযোগ রাখতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সটিকে চেক করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোডের প্রথম ঘটনা। ঘটনা লিখেছেন রুকাইয়া তালুকদার। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করে পড়ে শোনাচ্ছি। শ্রদ্ধেয় বড় ভাইয়া, আমি রুকাইয়া তালুকদার, বাংলাদেশের গোপালগঞ্জ শহর থেকে বলছি। আজ আমি আমার নানুর বাড়িতে ঘটে থাকা কিছু ভুতুড়ে অভিজ্ঞতা সম্পর্কে বলতে চলেছি। ঘটনাগুলো ঘটেছে আমার নানা, নানু আর মামার সাথে। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। সাল তখন 1990। আমার নানুদের বড় উঠোন জুড়ে 8 পৌড়ি ঘর আর 4 চালা ঘর। উঠোনের সামনে বড় বড় আম গাছ সারিবদ্ধভাবে রয়েছে। আম গাছ লাগোয়া বড় পুকুর, আর পুকুর পাড় ঘেঁষে বিশাল ডাঙা। তো একদিন রাতে আমার নানু ফজরের সালাত আদায় করার জন্য পুকুরে যান। ঠিক তখনই তিনি দেখতে পান এক বৃদ্ধ মহিলাকে। মহিলাটি জড়সড়ভাবে বসে আছে আম গাছের তলায়। তার দেহ থেকে এক প্রকারের সাদা আলো বেরোচ্ছিল এবং সে এতটাই বৃদ্ধ ছিল যে তার চামড়া মাটি পর্যন্ত ঝুলে গেছে। আমার নানু সেই দৃশ্য দেখার পরে এবং সেই বৃদ্ধ মহিলার চেহারা দেখার পরে দ্রুত ঘরে চলে আসেন এবং নানাকে বললেন সমস্ত ঘটনা। নানা তখন নানুকে বলেছিল আজানের পরে ঘর থেকে বেরোতে। এই ঘটনার প্রায় 2 কি 3 মাস পর, তখন জমিতে পেঁয়াজ চাষ করার সময়, সেই দিন সন্ধেবেলায় আমার নানা পুকুর লাগোয়া জমিতে পেঁয়াজের চারা গাছে জল দিচ্ছিলেন। এমন সময় কেউ আশেপাশে নেই, তবে তিনি দেখলেন একটা কালো বেড়াল জোরে জোরে ডাকছে। নানা ভাবল, এত কালো বিড়াল দেখেছি, তবে এর মতো বিড়াল কখনো দেখিনি। এত বড়, আর চোখগুলো যেন আগুনের মতো জ্বলছে। নানা আবার দেখলো বিড়ালটি এবার তার চোখের সামনে একটা ঘোড়ায় পরিণত হয়ে গেল। নানা বুঝতে পারলেন যে তার সাথে যা ঘটছে তা স্বাভাবিক নয়। এই কথা চিন্তা করা মাত্রই তিনি দেখলেন একটা নববধূ বেশে এক অবয়ব।
তিনি কি করবেন বুঝতে না পেরে এক দৌড় দিলেন বাড়ির দিকে। ওই বউটিও দৌড়ে আসছে নানার পিছন পিছনে। নানা দৌড়েই যাচ্ছেন এবং সেই বউটিও তার পেছন পেছন তাকে ধাওয়া করছে, যেন তাকে আজ মেরেই ফেলবে। নানা যখন বাড়িতে পৌঁছে যান তখন ওই নববধূ বলল, আজ তুই বেঁচে গেলি, এরপরে যদি তোকে পাই আর বাঁচতে দেব না। সেই দিনের পরে আমার নানা সন্ধ্যায় আর জমিতে থাকতেন না। এই ঘটনার বছর খানিক পরের ঘটনা বলছি। এইভাবেই এক সময় গরমকাল ছিল। নানাদের গাছে প্রচুর আম হয়েছে। রাতে তখন আম পড়ে এবং তারা বুঝতে পারেন ঘর থেকে যে বাইরে আম পড়ছে। তো আমার মামা একদিন রাতের বেলা শুনতে পেলেন একসাথে প্রায় অনেকগুলো আম গাছ থেকে ঝরে ঝরে পড়ছে। মামা ভাবলেন, যাই আমগুলোকে কুড়িয়ে আনি, নইলে তো আমগুলো নষ্ট হবে ফেটে ফেটে। তখন রাত আনুমানিক 3টে। মামা বের হয়ে আম গাছের গোড়ার দিকে গেলেন এবং গিয়ে লক্ষ্য করলেন গাছ থেকে কোনো আম পড়েনি। বেশ কয়েকবার খোঁজার পর এবার তিনি পেছন থেকে একটা মৃদু হাসির শব্দ পেলেন। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন একটা নববধূ হাওয়ায় ভাসছে এবং সে বলছে, আম কুড়োনোর এতই শখ, তবে আয় এখানে, আয় আমার সাথে। মামা তখন এক ছুটে ঘরে চলে গেলেন। মামা ঘরে গিয়ে নানা নানুকে সব বললেন। নানা এবং নানু মামাকে আশ্বাস দিয়ে বললেন, কোনো ভয় নেই, ও আর আসবে না। নানা বুঝতে পারলেন মামা বেশ ভয় পেয়েছে। সকালবেলায় হুজুরের কাছে গিয়ে তিনি ঝাড়িয়ে আনলেন। হুজুর নানাকে বলেছিল গলায় তাবিজ থাকায় সে মামাকে কোনো ক্ষতি করতে পারেনি, তবে তাবিজ না থাকলে মামার মৃত্যু নিশ্চিত ছিল। তবে মামা ভয় পাওয়ার পর 7 দিন জ্বরে ভুগেছিল। এরপর থেকে আর কখনো রাতে আম কুড়োনোর আশায় বের হয়নি তিনি। এই ছিল আমার নানা, নানু এবং মামার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটি যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। আমার কাছে আরও অনেক ঘটনা আছে, যদি বলো তাহলে আবার পাঠাবো। এই অজানা সত্য চ্যানেলটির থেকে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো শুনতে খুবই ভালো লাগে। খুব দূরে এগিয়ে যাক এই অজানা সত্য চ্যানেলটি। শুভকামনা রইল। অসংখ্য পরিমাণে ধন্যবাদ জানাই রুকাইয়া তালুকদারকে এত সুন্দর একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। এই ঘটনায় আমরা তার মামা, নানা এবং নানুর সঙ্গে ঘটে যাওয়া 3টে ঘটনা শুনলাম এবং বেশ ভয়ানক ছিল এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। এবং রুকাইয়া তালুকদারকে অবশ্যই ধন্যবাদ জানাবেন এত সুন্দর একটি ঘটনা আমাদের চ্যানেলে পাঠানোর জন্য। বাকি এখনো পর্যন্ত যারা যারা এপিসোডটিকে লাইক করেননি অবশ্যই এপিসোডটিকে লাইক করেন, কমেন্ট করেন কে কোথা থেকে শুনছেন, এবং চ্যানেলে যদি নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল অপশানে প্রেস করে দিন, যাতে এরকমই ভৌতিক ঘটনা আপনারা পরবর্তীকালেও শুনতে পারেন। সত্যি বলতে গেলে এরকম ধরনের ঘটনা আমি আমার নিজের দিদার মুখ থেকেও শুনেছি। একটি মানুষ হঠাৎ করে মোষে পরিবর্তন হয়ে গেছে, তারপর হঠাৎ করেই একটা বিড়ালে পরিবর্তন হয়ে গেছে। সেই ঘটনা একদিন নয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি শুনতে চান তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, তবেই আমি ঘটনাটি শোনাবো। বাকি ঘটনা বিশ্বাস করা অথবা না করাটা সম্পূর্ণটাই আপনাদের ওপরে। আমি বলছি না যে অজানা সত্যের শোনানো ঘটনাগুলোকে আপনাদের বিশ্বাস করতেই হবে, যার বিশ্বাস তার কাছে।
তো এবার আমরা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। তো শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি বিশেষ কারণে তার নামটি জানাতে ইচ্ছুক নন। তো তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, আমি আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা এই অজানা সত্য চ্যানেলে শেয়ার করতে চাই। কিছু কারণে আমি আমার নাম বলতে পারছি না। আমার বাড়ি বনগাঁতে। ছোটবেলায় আমার খুব মাছ ধরার নেশা ছিল। তো আমি আর আমার একটা বন্ধু প্রায় রাতের বেলায় মাছ ধরতে যেতাম। তো একদিন আমরা ঠিক করলাম যে আমাদের স্কুলের পেছনে আমরা মাছ ধরতে যাব। স্কুলের পেছনে একটা বড় পুকুর আছে, তার পাশে স্কুলের কিছুটা জায়গা আছে। বর্ষাকালে পুকুরের জল ভরে গেলে পাশে স্কুলের যেই জায়গাটা আছে সেখানে জল ঢুকে যায়, সাথে নানা ধরনের মাছ সেখানে ঢুকে যায়। তবে স্কুলের পেছনের সেই জায়গাটা পাঁচিল দিয়ে ঘেরা, তার উপরে আবার তার কাটা দেওয়া। তো সেই কারণে সেখানে সবাই যেতে পারে না। তো একদিন ঝড় বৃষ্টির রাতে আমি আর আমার বন্ধু ঠিক করলাম যে স্কুলের পেছনে মাছ ধরতে যাব। তো আমার বন্ধু শুনে আমায় বারণ করলো, কারণ সেই স্কুলে অনেক বছর আগে একজন মহিলা গলায় দড়ি দিয়ে মারা যায়। সেই কারণে ও পাশে যে পুকুরটা আছে সেই পুকুরে প্রত্যেক বছর পুজোর আগে একজন করে নাকি ডুবে মারা যায়। সেই পুকুর পাড়ে পাড়ার সকল শ্রাদ্ধের ঘাট কাজ ও মৃত ব্যক্তির শেষ খাওয়াটা সেই পুকুর পাড়েই দেওয়া হয়। এইসব কারণে আমার বন্ধু আমায় সেই স্কুলের পেছনে মাছ ধরতে যেতে বারণ করে। আমি তাও অনেক বোঝানোর পরে তারপর আমরা মাছ ধরার জন্য বেরিয়ে পড়ি, একটা টর্চ লাইট আর যাবতীয় সরঞ্জাম নিয়ে। আমরা সেই স্কুলের পাঁচিল টপকে সেখানে মাছ ধরতে যাই। সত্যি বলবো দাদা, মাছ অনেক দেখতে পাচ্ছি, কিন্তু একটাও ধরতে পারছি না। তারপর আমরা ঘুরতে ঘুরতে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, তাও কোনো মাছ ধরতে পারিনি। হঠাৎ করে প্রবল বৃষ্টি নামে এবং তার সাথে ঝড়। সেখানে অনেক বড় বড় গাছ থাকার কারণে ডালপালা ভেঙে পড়তে থাকে। আর আমরা ঠিক করি যে স্কুলের পেছনে যেই জানলাটা আছে তার উপর বাংকার করা আছে, তো সেইখানে বাংকারের তলায় গিয়ে আমরা দাঁড়াবো। তো আমরা দৌড়ে সেখানে যেতে গিয়ে আমাদের হাতের থেকে টর্চ লাইটটা পড়ে যায়। আমরা সেই লাইটটা খুঁজে পেলেও সেই লাইটটা আর জ্বলছিল না। কোনো রকমে সেই বাংকারের তলায় গিয়ে আমরা দাঁড়ালাম। এত পরিমাণে ঝড় হচ্ছিল যে জানলাগুলো দুমদাম করে শব্দ করছিল এবং শুধু খুলছিল আর বন্ধ হচ্ছিল। সেই মুহূর্তে আমাদের কেমন যেন ভয় ভয় লাগতে থাকে। তবুও আমরা সেখানেই দাঁড়িয়ে থাকি, কারণ সামনের দিকে যদি দৌড়ে পালাতে যাই গাছের ডালপালা ভেঙে মাথায় পড়তে পারে। আর আমাদের পাশেই সেই ভয়ঙ্কর পুকুর। তো আমাদের কোনো উপায় নেই, সেখান থেকে সহজে পালিয়ে আসা মুখের কথা নয়। হঠাৎ করে আমাদের কানে আসে আমাদের ঠিক পেছন থেকেই একটা অদ্ভুত হাসির শব্দ। মনে হচ্ছে বেশ খানিকটা দূরে। আমরা পেছনে জানলা দিয়ে তাকিয়ে কোনো কিছু দেখতে পাই না। তারপর আমরা যেই জানলা দিয়ে যে ঘরের দিকে তাকিয়েছিলাম সেই ঘরের দরজার কাছে একজোড়া জ্বলন্ত চোখ যেন আমাদের দিকেই তাকিয়ে আছে। আর হাসির আওয়াজ তখন স্পষ্ট শোনা যাচ্ছে। আমাদের তখন ভয়ে আত্মারাম খাঁচা।
মনে হচ্ছে আমরা আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না। তখন আমরা বাছি কি মুড়ি করে স্কুলের পাঁচিল মানে আমাদের সামনের দিকে দৌড়াতে থাকি। আমার বন্ধুটা দৌড়াতে গিয়ে ভাঙা ডালে বেঁধে একবার পড়ে গিয়েছিল। আমি কোনো রকম ভাবে ওকে তুলি এবং আবার দৌড়ে পাঁচিলের ওপরে উঠে লাফ দিই। পাঁচিলে উঠতে গিয়ে তার কাটায় আমার অনেকটা পিঠ কেটে গেছিল, তাও প্রাণে বেঁচে গেছিলাম। তারপর একটু ধাতস্থ হয়ে সামনে দেখি একজন আমাদেরই চেনা পরিচিত দাদা আসছে। সে আমাদের বলে যে এত রাতে তোরা কোথা থেকে আসছিস। আমরা সমস্ত ঘটনা তাকে বললাম। সে বলল, আজকে তোদের কপাল অনেক ভালো, তোরা প্রাণে বেঁচে গেছিস, আজ তো ঘোর অমাবস্যা। তো এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা। ভালো লাগলে তোমার ইউটিউব চ্যানেলে শুনিও। তোমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আছে। সব ঘটনাই শুনেছি, খুব ভালো লাগে। তুমি অনেক ভালো থেকো। আজকের এই এপিসোডের দুটি ঘটনার মধ্যে কোন ঘটনাটি আপনাদের সব থেকে বেশি ভয়ের লেগেছে আপনারা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যার ঘটনা ভালো লেগেছে তাকে কিন্তু অবশ্যই কমেন্টে থ্যাংক ইউ জানাবেন। তো এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন অজন্তা হরি, আমাদের সঙ্গে রয়েছেন ফান্টুস, কমেন্ট করেছেন সুদেশনা সিনহা রয়, কমেন্ট করেছেন আসিফ ইকবাল, কমেন্ট করেছেন অনুভব, কমেন্ট করেছেন বিদাস এফ, চুমকি ঘোষ, সরস্বতী হালদার, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, সুমিত্রা পত্তানায়ক, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন এমইউ বান্টাই 24, কমেন্ট করেছেন শিব মুভিজ, কমেন্ট করেছেন সুবিধা পাল, কমেন্ট করেছেন অনুভব। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। কমেন্ট করবার জন্য আপনাদের সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন বছরে আরও নতুন করে কাটাবেন এবং ভালো থাকবেন। দেখা হবে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।